আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা স্টার্ট করতেছি। ওকে, তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলাপ করব এই অধ্যায়টার নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ওকে, তো আজকে আমরা আলাপ করব কি নিয়ে? ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। ওকে, আচ্ছা, তো আমাদের অধ্যায়টার নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো আমাদের এই অধ্যায়ের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, দুইটা শব্দ আছে। একটা হলো কি ভোক্তা, আর একটা কি উৎপাদক। আচ্ছা, তো আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি উপযোগ সৃষ্টি করে যারা বা উপযোগ যারা তৈরি করে তাদেরকে আমরা কি বলবো? উৎপাদক। আর যারা উপযোগ নিঃশেষ করে বা উপযোগ ভোগ করে অর্থের বিনিময়ে তাদেরকে আমরা কি বলবো? ভোক্তা। ওকে, তাহলে এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ হচ্ছে উৎপাদক আর একটা পক্ষ কি? ভোক্তা। তো এই অধ্যায়ে বেসিক্যালি আমরা কোন বিষয়গুলো আলোচনা করব? দেখো, সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো উপযোগ। কি নিয়ে আলাপ করব? উপযোগ নিয়ে। ওকে, যে উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ, এইগুলো। এন্ড দেন আমরা আলাপ করব কি নিয়ে? চাহিদা নিয়ে। ওকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরা কি বলবো? চাহিদা। ওকে, এন্ড দেন আমরা আলাপ করব কি নিয়ে? যোগান নিয়ে। যোগান এটা হলো উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, তাই না? যিনি পণ্য তৈরি করে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তাকে আমরা উৎপাদক বলি, আর সে যতগুলো পণ্য নিয়ে আসলো সেটাকে আমরা কি বলবো? যোগান। আর যারা এই পণ্য ক্রয় করতে চায় তাদেরকে আমরা ক্রেতা বা ভোক্তা বলি, এবং ভোক্তারা যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা চাহিদা বলি। ওকে, আচ্ছা, তো দেন আমরা যেটা নিয়ে আলাপ করবো সেটা হলো কি স্যার? বাজার ভারসাম্য। তো বাজারটা কিভাবে ভারসাম্য অবস্থায় থাকে? স্যার দেখো, এই যে চাহিদা আর কি যোগান, চাহিদাটা কার দৃষ্টিকোণ থেকে? ক্রেতার দৃষ্টিকোণ থেকে বা ভোক্তার দৃষ্টিকোণ থেকে, রাইট? ক্রেতা যে পরিমাণ পণ্য ক্রয় করতে চায়, ভোগ করতে চায়, আমরা ওই পরিমাণটাকে উক্ত পণ্যের চাহিদা বলবো, রাইট? আবার সেম পণ্যটা বিক্রেতা যে পরিমাণ বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য, এই বিক্রেতা কর্তৃক বাজারে পণ্যটা সরবরাহের পরিমাণটাকে আমরা কি বলবো? এখন যদি এমন হয় যে চাহিদা অনেক বেশি, ধরো চাহিদা হলো 100 বাট যোগান হলো 70, বলো বাজারটা কি ভারসাম্যে থাকবে? না। তার মানে এখানে চাহিদা অনেক বেশি বাট ওই পরিমাণের পণ্যের যোগান বাজারে নাই। ফলে কি হবে? ক্রেতারা রাস্তায় রাস্তায় ঘুরবে বাট তারা তাদের প্রয়োজন মাফিক পণ্য কিনতে পারবে না, ভোগ করতে পারবে না। এতে ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেবে, বিক্রেতাদের ভাবসাবসি বেড়ে যাবে, রাইট? এবং বাজারে পণ্যের দামটাও কি হবে? বেড়ে যাবে। এতে করে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে, বাজারটা টালমাটাল থাকবে, মানে ওই যে বাজারে আগুন লেগে গেছে এরকম একটা বিষয়। ওকে, আর যদি সিনারিওটা ঠিক উল্টা হয়, বাজারে পণ্য আছে বিক্রি করার জন্য, ক্রেতারা বাজারে 100 পিস পণ্য নিয়ে আসছে বাট ক্রেতা আছে 60 জন বা ক্রেতা আছে 60 পিসের, তাহলে পণ্যের যোগান কত পিস? 100 পিস, বাট পণ্যের চাহিদা কত? 60 পিস। তাহলে কি হবে? বিক্রেতারা ঝাঁকাই নিয়ে পণ্য ঝাঁকাই নিয়ে রাস্তায় রাস্তায় বসে থাকবে, দোকানে দোকানে বসে থাকবে, কিন্তু তারা কি ওই পরিমাণ ক্রেতা পাবে? না। এতে করে পণ্য অবিকৃত অবস্থায় থেকে যাবে, পচে যাবে। ওকে, ক্রেতারা পণ্য বিক্রি করতে পারবে না, তাদের আয় কমে যাবে, ফলে তারা তাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আয় অর্জন করতে পারবে না, পণ্য উদ্বৃত্ত রয়ে যাবে, অবিকৃত অবস্থায় রয়ে যাবে। এতে করে বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে, তাই না? বলো, এটা কি ভালো? নো। তুমি যখন অর্থনীতি পড়তেছো তুমি কি শুধুমাত্র ক্রেতাদের কথা চিন্তা করবা? তুমি কি শুধু বিক্রেতাদের কথা চিন্তা করবা, নাকি তুমি উভয় পক্ষেরই সর্বোচ্চ কল্যাণটা নিশ্চিত করতে চাইবা, রাইট? দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে চাহিদার চেয়ে বেশি যোগান যেমন ভালো না, এতে পণ্যের উদ্বৃত্ত দেখা দেয়, পণ্য অবিকৃত অবস্থায় থেকে যায়, বিক্রেতাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। আবার চাহিদার চেয়ে কম পরিমাণ যোগানো ভালো না, এতে করে কি হয়? বাজারে পণ্যের স্বল্পতা দেখা দেয়, ঘাটতি দেখা দেয়, এতে করে ক্রেতারা তাদের প্রয়োজন মাফিক পণ্য ক্রয় করতে পারে না, এবং দুটোটা সিচুয়েশনই অনাকাঙ্ক্ষিত। দুটোটা সিচুয়েশন কি করে? বাজারে সমস্যার সৃষ্টি করে, হতাশার সৃষ্টি করে, কখনো ক্রেতাদের মাঝে, কখনো বিক্রেতাদের মাঝে, রাইট? সো আমরা যদি এমন করতে পারি বাজারে কোনো একটা নির্দিষ্ট পণ্যের চাহিদা 100 পিস, যোগানো কত পিস? 100 পিস।
অর্থাৎ যত চাহিদা ঠিক ততটুকুই কি যোগান। এতে করে কি হবে, কোনো ক্রেতা পণ্য না কিনে বাড়ি ফিরবে বলো না, প্রত্যেক ক্রেতাই তার প্রয়োজন মাফিক পণ্য ক্রয় করার সুযোগ পাবে। আবার কোনো বিক্রেতার পণ্য কি অবিক্রিত থাকবে বলো না, যারা পণ্য বাজারে নিয়ে এসছে প্রত্যেক বিক্রেতা বা সরবরাহকারী তার পণ্যটা বিক্রি করতে পারবে, রাইট? এতে করে কি হবে, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই কি খুশি, বাজারে কোনো ঘাটতিও থাকবে না, উদ্বৃত্তও থাকবে না, কেউ বাড়তি দামও চাইতে পারবে না, কেউ দাম কমাতেও পারবে না। এতে করে বাজারটা কিসে থাকবে, ভারসাম্য অবস্থায় থাকবে। বাজার ভারসাম্য মানে হলো এমন একটা সিচুয়েশন যেখানে মোট চাহিদা মোট যোগান ইকুয়াল, যে পরিমাণ মানে যে মূল্যে বা যে দামে পণ্যের মোট চাহিদা এবং মোট যোগান বাজারে সমান থাকে, ওই দামটাকে বলা হয় ভারসাম্য দাম, ওই চাহিদা বা যোগানটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ, আর এই অবস্থাটাকে বা পরিস্থিতিটাকে বলা হয় কি ভারসাম্য অবস্থা বা বাজার ভারসাম্য অবস্থা। ওকে, তো আমরা বাজার ভারসাম্য নিয়েও বেশ কিছু মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমরা সলভ করব। ওকে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, এগুলো আমরা করব। তো আমরা কি এখানে যারা আছি সবাই বুঝতে পারলাম যে এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলাপ করব। আচ্ছা, এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তুগুলোকে আমরা কয়টা ভাগে বিভক্ত করতে পারি? চারটা। প্রথম ভাগ কি উপযোগ, দেন চাহিদা, দেন যোগান, দেন বাজার ভারসাম্য। ওকে স্যার, তো চলো আমরা এখন উপযোগ নিয়ে আলাপ করি। হ্যাঁ, তো এখানে তোমরা সবাই দেখতেছো উপযোগ। আচ্ছা, উপযোগকে আমরা ইংলিশে কি বলি বলো তো? ইউটিলিটিস। উপযোগ মানে কি? ইউটিলিটিস। তো উপযোগ বা ইউটিলিটিস বিষয়টি কি? আচ্ছা, উপযোগ হলো গিয়ে একটা সক্ষমতা যা কোনো একটা মানুষের বিশেষ কোনো প্রয়োজন পূরণে সক্ষম। ওকে, এমন কোনো সক্ষমতা যা আমাদের বিশেষ কোনো প্রয়োজন পূরণে সক্ষম, ওই সক্ষমতাটাকে অর্থনীতির ভাষায় আমরা কি বলবো? উপযোগ। যার একটা ফাইনান্সিয়াল ভ্যালু থাকে, ওকে, আর্থিক মূল্য থাকে। তাহলে এমন কোনো সক্ষমতা যার আর্থিক মূল্য আছে এবং যে সক্ষমতাটা মানুষের বিশেষ কোনো অভাব বা প্রয়োজন পূরণে সক্ষম, সেই সক্ষমতাটাকে আমরা অর্থনীতির ভাষায় কি বলবো? উপযোগ বলবো। ক্লিয়ার? যেমন বলো তো, আমরা যখন খুবই তৃষ্ণার্ত থাকি, আমাদের তৃষ্ণা মেটানোর অভাবটা বা প্রয়োজনটা পূরণ করে কি? পানি। সো পানির মধ্যে একটা সক্ষমতা আছে কি? আমাদের তৃষ্ণা মেটানো। সো আমরা বলতে পারি এই যে পানির সক্ষমতা মানুষের তৃষ্ণা মেটানোর, এই সক্ষমতাটাই হলো পানির উপযোগ। ওকে, ধরো আমরা এই যে ক্লাস করতেছি, এখানে বেশ গরম, রাইট? তো এই গরম থেকে আমরা স্বস্তি পেতে চাই, এই স্বস্তিটা আমাদেরকে কে দিচ্ছে? এসি। কারণ এসির মধ্যে একটা সক্ষমতা আছে, সেটা কি? যে আমাদেরকে শীতলতা দিচ্ছে, গরম থেকে রক্ষা করতেছে। তো এসির এই সক্ষমতাটাকে আমরা কি বলবো? এসির উপযোগ। ওকে, আমাদের ফ্যান চালানো দরকার, লাইট চালানো দরকার, ডিজিটাল বোর্ড চালানো দরকার, এই দরকারগুলো পূরণ করে দিচ্ছে কে? বিদ্যুৎ। তার মানে বিদ্যুতের মধ্যে একটা সক্ষমতা আছে, এই সক্ষমতাটাই হলো কি? বিদ্যুতের উপযোগ। আর এই উপযোগগুলো আমরা কি ফ্রিতে পাচ্ছি? না, এগুলো আমাদেরকে পাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে। তার মানে এই উপযোগগুলোর কি আছে বলতো? আর্থিক মূল্য আছে। তাহলে যে সমস্ত সক্ষমতা আমাদের অভাব বা প্রয়োজন পূরণে সক্ষম, এবং যে সক্ষমতাগুলো পেতে গেলে আমাদেরকে কি করতে হয়? পে করতে হয়, আর্থিক মূল্য প্রদান করতে হয়, এই সমস্ত আর্থিক সক্ষমতাগুলোকে আমরা কি বলবো? এই সমস্ত সক্ষমতাগুলোকে আমরা কি বলবো? উপযোগ। ওকে স্যার, অর্থনীতির ভাষায় এগুলোকে কি বলে? উপযোগ। এখন আমাদের টেক কেয়ার করে কি? আমাদের মা, বাট আমরা কি মাকে টাকা দিই? তাহলে তার মধ্যেও সক্ষমতা আছে আমাদের প্রয়োজন পূরণের, বাট এই সক্ষমতাটাকে আমরা অর্থনীতির ভাষায় উপযোগ বলবো না, বিকজ এটার কোনো ফাইনান্সিয়াল ভ্যালু নেই, আর্থিক কোনো প্রতিদান এখানে নাই। ওকে স্যার, আচ্ছা এখন আমরা যেটা করব যে এই উপযোগ অংশে আমরা কি কি বিষয়ে আলোচনা করব। তো উপযোগ অংশে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো কি? আমরা মোট উপযোগ কাকে বলে এটা জানার চেষ্টা করব, এন্ড দেন আমরা প্রান্তিক উপযোগ কাকে বলে এটা জানার চেষ্টা করব, এন্ড দেন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি এটা ব্যাখ্যা করব। ওকে, তো আমাদের এই উপযোগ অংশে আলোচ্য বিষয় কয়টা? তিনটা। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এই তিনটা বিষয় শেখা। ওকে, আচ্ছা স্যার, তো আমরা তো সবাই বুঝে গেলাম যে উপযোগ মানে হলো কি? মানুষের অভাব বা প্রয়োজন পূরণের সক্ষমতা, রাইট? আচ্ছা, আমি এখানে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম সলভ করব। দ্যাটস ওয়াই আমি ম্যাথ সলভ করার সুবিধার্থে আমি উপযোগটাকে অন্য একটু ভাবে
ব্যাখ্যা করি। হ্যাঁ, আমরা যদি কোনো একটা পণ্য বা কোনো একটা সেবা, ওকে, বেসিক্যালি সেবা দ্রব্য এগুলাকে এক কথায় পণ্য বলা হয়। তো আমরা কোনো একটা দ্রব্য ভোগ করলাম বা কোনো একটা সেবা গ্রহণ করলাম, তো এই দ্রব্য ভোগ করে বা সেবা গ্রহণ করে এইখান থেকে আমরা যতটুকু তৃপ্তি পেলাম, এই তৃপ্তি বা সন্তুষ্টিটাকেও আমরা কি বলতে পারি? উপযোগ বলতে পারি। ওকে, কোনো একটা সেবা বা কোনো একটা দ্রব্য ভোগ করে যে তৃপ্তিটুকু আমরা পাই, এই তৃপ্তিটুকুকে আমরা কি বলতে পারি? উপযোগ বলতে পারি। ওকে, এবং এই তৃপ্তিটাকে কিন্তু পরিমাপ করা যায়। কারণ আগে অনেক কিছুই ছিল যেগুলো পরিমাপ করা যেত না, বাট এখন অনেক কিছুই কি করা যায়? পরিমাপ করা যায়। যেমন আমাদের যদি জ্বর আসে, আমরা এটা পরিমাপ করতে পারি না যে আমাদের বলে যে 103 ডিগ্রি জ্বর, তাড়াতাড়ি মাথায় পানি ঢালো, নাকি এরকম। তো এই যে পরিমাপ করা যায়, সো এরকম আমরা কোনো একটা কিছু ভোগ করে কতটুকু তৃপ্তি পেলাম, কতটুকু উপযোগ পেলাম, আমরা চাইলেই কিন্তু এই তৃপ্তি বা উপযোগটাকে কি করতে পারি? পরিমাপ করতে পারি। এবং এটাকে আমরা পরিমাপ করি কি দিয়ে জানো? ইউটিল দিয়ে। কি দিয়ে? ইউটিল দিয়ে। তাহলে দেখো উপযোগের ইংলিশ কি? ইউটিলিটি। এই ইউটিলিটিটাকে পরিমাপ করা হয় কি দিয়ে? ইউটিল দিয়ে। যে আমি কত ইউটিল উপযোগ পেলাম। ওকে, এখন ধরো সাপোজ আমরা এখানে যারা আছি, আমরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। তো আমরা ধরো 1 প্লেট বিরিয়ানি খেলাম। তো এখান থেকে আমি যে তৃপ্তিটা পাবো, যে উপযোগটা পাবো, 2 প্লেট বিরিয়ানি খেয়ে আমি কি সেম উপযোগ পাবো? 3 প্লেট বিরিয়ানি খেয়ে আমি কি সেম উপযোগ পাবো? 4 প্লেট খেয়ে আমি কি সেম উপযোগ পাবো? না। তো দেখো, আমি 1 প্লেট বা প্রথম প্লেট বিরিয়ানি খেয়ে যে উপযোগটা পাচ্ছি, এই উপযোগটাকে অর্থনীতির ভাষায় বলা হয় প্রাথমিক উপযোগ। কি বলা হয়? প্রাথমিক উপযোগ। ওকে, অর্থাৎ প্রথম একক ভোগ করে যে উপযোগটা আমরা পাই, সেই উপযোগটাকে বলা হয় কি? প্রাথমিক উপযোগ। এবার আসো, আমি 2 প্লেট বিরিয়ানি খেলাম। হ্যাঁ, তো 2 প্লেট বিরিয়ানি খেয়ে আমি যে উপযোগটা পাবো, ওটা কিন্তু প্রাথমিক উপযোগ না, ওইটা হয়ে যাবে মোট উপযোগ। কি স্যার? মোট উপযোগ। আচ্ছা ধরো আমি 5 প্লেট বিরিয়ানি খেলাম। তো 5 প্লেট বিরিয়ানি খেয়ে আমি যে উপযোগটা পাবো, সেটা কি? মোট উপযোগ। ওকে, 2 প্লেট বিরিয়ানি খেয়ে আমি যে উপযোগটা পাচ্ছি, সেটা হলো 2 প্লেটের মোট উপযোগ। 5 প্লেট বিরিয়ানি খেয়ে আমি যে উপযোগটা পাচ্ছি, সেটা কি? 5 প্লেটের মোট উপযোগ। ওকে, আর প্রথম প্লেট বিরিয়ানি খেয়ে আমি যে উপযোগটা পেয়েছিলাম, সেটার নাম কি স্যার? প্রাথমিক উপযোগ। ওকে, আচ্ছা তাহলে আমরা 2টা উপযোগ সম্পর্কে জানলাম। একটা হলো কি? প্রাথমিক উপযোগ, অর্থাৎ প্রথম একক ভোগ করে যে উপযোগটা পাওয়া গিয়েছে। এন্ড দেন আমরা যখনই ভোগ বাড়াচ্ছি, আমি মোট ভোগ থেকে যে উপযোগগুলো পাবো, সেটার নাম কি হবে? মোট উপযোগ। আমার মোট ভোগ হলো 2 প্লেট, সো আমি 2 প্লেট ভোগ করে যে উপযোগটা পেলাম, সেটা হলো 2 প্লেটের মোট উপযোগ। আমার মোট ভোগ কত? 5 প্লেট। সো 5 প্লেট ভোগ করে আমি যে উপযোগটা পাবো, সেটা হলো কি? 5 প্লেটের মোট উপযোগ। ওকে, তাহলে আমরা মোট উপযোগ কাকে বলে বুঝতে পেরেছি। আমি মোট ভোগ থেকে যে উপযোগটা পাবো, সেটাই হলো কি? মোট উপযোগ। ধরো আমি একটা পেয়ারা খেয়েছি, যে উপযোগটা পাবো সেটা কি? প্রাথমিক উপযোগ, মানে প্রথম পিস পেয়ারার প্রাথমিক উপযোগ। ধরো আমি 3টা পেয়ারা খেয়েছি, তো 3টা পেয়ারা খেয়ে আমি যে তৃপ্তিটা পাবো, সেটার নাম কি হবে? 3টা পেয়ারার মোট উপযোগ। ধরো আমি 10টা পেয়ারা খেয়েছি, তো 10টা পেয়ারা থেকে বা 10টা পেয়ারা খেয়ে আমি যে উপযোগটা পাবো, সেটা কি হবে? 10টা পেয়ারার মোট উপযোগ। রাইট? আচ্ছা, তাহলে আমার মোট ভোগ থেকে যে উপযোগটা আসতেছে, সেটা হচ্ছে কি? মোট উপযোগ। ওকে, এবার আমরা আলোচনা করব কি নিয়ে? প্রান্তিক উপযোগ। কি নিয়ে? প্রান্তিক উপযোগ নিয়ে। আচ্ছা, ডু ইউ নো হোয়াট ইজ মার্জিনাল ইউটিলিটি? প্রান্তিক উপযোগ এটা কি জিনিস, তোমরা কি গেস করতে পারো? আচ্ছা দেখো, ধরো আমি আপেল খেতে পছন্দ করি, তো আমি কি 5টা আপেল একসাথে মুখে ঢুকাই দেব, চাবানো শুরু করবো যে 5টা আপেল একসাথে খেয়ে ফেলবো? এরকমটা হবে না। বেসিক্যালি আমি কি করব? একটা খাবো, দেন আরেকটা খাবো, দেন আরেকটা খাবো, দেন আরেকটা খাবো, এভাবে খাবো না। আচ্ছা দেখো, আমি প্রথম আপেলটা খেলাম, আমি যে উপযোগ পাবো, এটার নাম কি? প্রাথমিক উপযোগ। ওকে,
আমি দ্বিতীয় পিস আপেল খেলাম, তো দুইটা আপেল খেয়ে আমি যে উপযোগটা পাবো এটা কি 2 পিসের মোট উপযোগ। ওকে, দেন আমি আরো একটা আপেল খেলাম, তাহলে আমার এখন মোট খাওয়া হলো কয়টা, মোট ভোগ কয়টা, 3টা। যে উপযোগ পেলাম এটা কি 3টা আপেলের মোট উপযোগ। এবার দেখো আমি যদি এক পিস ভোগ বাড়াই তাহলে আমার মোট উপযোগ কি আগের মতো থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে, এটা বাড়তেও পারে কমতেও পারে, দ্যাট মিন্স চেঞ্জ হবে। আমি দুইটা আপেল খেয়েছি, যে উপযোগ পেলাম, 3টা আপেল খেয়ে আমি কি সেম উপযোগই পাবো নাকি আমার উপযোগ চেঞ্জ হবে? তাহলে বল আমি আগে খেয়েছিলাম কয়টা আপেল, 2টা, এখন আগে 2টা খেয়েছিলাম, এখন 3টা। 2টা আপেলের উপযোগকে আমি কি বলবো, মোট উপযোগ। 3টা আপেলের উপযোগকে আমি কি বলবো, মোট উপযোগ। তাহলে আমার ভোগ বাড়লো কয় পিস, এক পিস। ফলে মোট উপযোগ যতটুকু চেঞ্জ হয়েছে সেটাই হলো কি প্রান্তিক উপযোগ। ওকে স্যার, তাহলে আমি যদি এক পিস ভোগ বাড়াই সেক্ষেত্রে আমার মোট উপযোগ যতটুকু চেঞ্জ হবে অর্থনীতির ভাষায় আমরা সেটাকে কি বলবো স্যার, প্রান্তিক উপযোগ বলবো। ক্লিয়ার? यस স্যার। ওকে, তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই যে প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, চলো এটাকে আমরা একটু ইলাস্ট্রেট করি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে প্রেজেন্ট করি। ওকে, আচ্ছা, তো স্যার আমরা এখানে একটু দেখি, সাপোজ আমাদের ভোগ হলো, এখানে আমরা ভোগ দেখাচ্ছি, এখানে আমরা মোট উপযোগ দেখাচ্ছি, যেটাকে আমরা কি বলবো, টিইউ। হ্যাঁ, টোটাল ইউটিলিটি। আর এখানে আমরা কি দেখাবো বলো, প্রান্তিক উপযোগ। ওকে, এবং এই প্রান্তিক উপযোগকে আমরা কি বলবো, ওকে। আচ্ছা, তো এটা হলো একক, রাইট? ধরো আমি এক পিস ভোগ করেছি, আমি উপযোগ পেলাম কত, 50। 2 পিস ভোগ করেছি, আমি উপযোগ পেলাম কত, ধরো 95। 3 পিস ভোগ করেছি, ধরো আমি উপযোগ পেলাম কত, 120। ওকে, 4 পিস ভোগ করেছি, ধরো আমি উপযোগ পেলাম কত, 120। আচ্ছা, 5 পিস ভোগ করেছি, ধরো আমরা উপযোগ পেলাম কত, 100। 6 পিস ভোগ করেছি, ধরো আমরা উপযোগ পেলাম কত, 80 নাকি 90 ধরবো? আচ্ছা, 90 ধরি। ওকে, এটা একটা এক্সাম্পল আমরা এখানে দিলাম। ওকে, তো আমরা এখানে ভোগকে দেখাচ্ছি এবং ভোগ থেকে আমরা যে উপযোগ পাই অর্থাৎ মোট উপযোগকেও দেখাচ্ছি। দেখো আমি প্রথম পিস ভোগ করে, আচ্ছা এগুলা কি ভোগ বলো? ধরো আমরা আপেল খাচ্ছি। ওকে, তো প্রথম পিস আপেল খেয়ে আমরা উপযোগ পেলাম কত, 50। তার মানে আমরা বলতে পারি এক পিস আপেলের মোট উপযোগ কত, 50। এই 50 কে আমরা আরেকটা নামে ডাকতে পারি প্রাথমিক উপযোগ। তাহলে এই 50 হলো এক পিস আপেলের মোট উপযোগ অথবা প্রথম পিস আপেলের প্রাথমিক উপযোগ। ওকে স্যার, এবার আমরা 2টা আপেল খেয়েছি। আচ্ছা, 2টা আপেল খেয়ে আমরা উপযোগ পেয়েছি কত, 95। এই 95 কে আমরা কি বলবো, 2টা আপেলের মোট উপযোগ বা 2টা আপেল ভোগের মোট উপযোগ। 3টা আপেল খেয়ে আমরা উপযোগ পেয়েছি কত, 120। তার মানে 3টা আপেল ভোগের মোট উপযোগ কত, 120। সেম 4টা আপেল ভোগের মোট উপযোগ কত, 120। 5টা আপেল ভোগের মোট উপযোগ কত, 100। 6টা আপেল ভোগের মোট উপযোগ কত, বুঝেছো সবাই? ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ভোগ পেলাম, প্রাথমিক উপযোগ পেলাম এবং মোট উপযোগ পেলাম। ওকে স্যার, আচ্ছা এখন আমরা আলোচনা করতে চাচ্ছি কাকে নিয়ে, প্রান্তিক উপযোগকে নিয়ে, রাইট? তো প্রান্তিক উপযোগ কাকে বলে? প্রান্তিক উপযোগ হলো আমরা যদি এক পিস ভোগ বাড়াই সেক্ষেত্রে আমার মোট উপযোগ যতটুকু চেঞ্জ হবে সেটাই হলো কি প্রান্তিক উপযোগ। অনেকে কিন্তু একটু ভুল করে ফেললো, সেটা কি যে এক পিস ভোগ বাড়ানো হলে মোট উপযোগ যতটুকু বাড়ে সেটাই হলো প্রান্তিক উপযোগ। এই কথাটা যে বললো সে কিন্তু ভুল বলতেছে, কারণ আমি ভোগ বাড়ালে আমার মোট উপযোগ যে বাড়বেই এটা কিন্তু শিওরলি বলা যায় না। বাড়তে পারে, নাও বাড়তে পারে, আবার কমতেও পারে। ওকে স্যার, আমি ভোগ বাড়ালে আমার মোট উপযোগ বাড়তেও পারে, নাও বাড়তে পারে, আবার কমতেও পারে।
সো আমরা ভোগ বাড়ালে বা এক পিস ভোগ বাড়ালে মোট উপযোগ যতটুকু বাড়বে তাকে প্রান্তিক উপযোগ বলে, এভাবে বলা যাবে না। বলতে হবে কিভাবে, এক পিস ভোগ বাড়ানো হলে মোট উপযোগের যে পরিবর্তন হয় ওই পরিবর্তনটাকে প্রান্তিক উপযোগ বলে। ওকে, এই পরিবর্তনটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। যেমন দেখো, আমরা যখন এক পিস ভোগ করেছিলাম তখন আমার মোট উপযোগ কত? 50। এই প্রথম পিসের যে মোট উপযোগ সেটাই প্রথম পিসের প্রান্তিক উপযোগ। ওকে স্যার? আচ্ছা, এবার দেখো আমরা ভোগ এখানে বাড়িয়েছি কয় পিস? এক পিস। ফলে আমার মোট উপযোগ চেঞ্জ হয়েছে, তাই না? কিভাবে চেঞ্জ হয়েছে? বেড়েছে। কত বেড়েছে? 45, রাইট? এখানে আমার ভোগ বেড়েছে এক একক, আমার মোট উপযোগ বেড়েছে কত? 45। এই যে এক একক ভোগ বাড়ার কারণে আমার মোট উপযোগ যতটুকু বাড়লো 45, এটা হলো দুই পিসের প্রান্তিক উপযোগ? নো, দ্বিতীয় পিসের প্রান্তিক উপযোগ। ওকে, এই যে প্রান্তিক উপযোগ 45, এটা কি দুই পিসের প্রান্তিক উপযোগ? নো, দুই পিসের কখনো প্রান্তিক উপযোগ হয় না, দুই পিসের হয় মোট উপযোগ। তাহলে এই 45 দ্বারা কি বোঝানো হচ্ছে? দ্বিতীয় পিসের প্রান্তিক উপযোগ। কার স্যার? দ্বিতীয় পিস। অর্থাৎ দ্বিতীয় আপেলটা খেয়ে আমি বাড়তি কতটুকু উপযোগ পেলাম? 45। এটাই হলো দ্বিতীয় পিসের প্রান্তিক উপযোগ। অর্থাৎ এক একক ভোগ বেশি করে আমি যতটুকু বাড়তি উপযোগ পেয়েছি সেটাই হলো প্রান্তিক উপযোগ। ওকে স্যার? তাহলে প্রান্তিক উপযোগ কিন্তু দুই পিসের হবে না, প্রান্তিক উপযোগ হবে কার? দ্বিতীয় পিস। কার স্যার? দ্বিতীয় পিস। আর মোট উপযোগটা হবে কার? দুই পিস। যে দুই পিসের মোট উপযোগ 95, বাট ওই যে প্রথমটা খাওয়ার পর আমি দ্বিতীয়টা খেয়েছি, আর এই দ্বিতীয়টা খেয়ে আমি বাড়তি উপযোগ পেয়েছি কত? 45। তো দ্বিতীয় পিসের প্রান্তিক উপযোগ কত? 45। ঠিক আছে? আবার দেখো, যখন আমি দুই পিস ভোগ করেছি তখন মোট উপযোগ পেয়েছি কত? 95। যখন আমি তিন পিস ভোগ করলাম মোট উপযোগ কত পেলাম? তাহলে আমার ভোগ বেড়েছে কয় পিস? এক একক। ফলে আমার মোট উপযোগ কি আগের মতো আছে না বেড়েছে? কতটুকু বেড়েছে? 35 বেড়েছে, রাইট? তাহলে এই যে দেখো, এক একক ভোগ বাড়ানোর কারণে আমার মোট উপযোগ বেড়ে গেল কত? 35। এই 35 হলো তৃতীয় ভোগের প্রান্তিক উৎপাদ, তৃতীয় পিস ভোগের প্রান্তিক উপযোগ কত? 35। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 35 হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। এটা কার প্রান্তিক উপযোগ? তৃতীয় পিসের বা তৃতীয় এককের। অর্থাৎ 3 নম্বর আপেলটা খেয়ে আমি যতটুকু বাড়তি উপযোগ পেয়েছি তার পরিমাণ কত? 35। সো তৃতীয় পিসের প্রান্তিক উপযোগ কত? 35। সেম দেখো, এখানে আমার ভোগ এক পিস বেড়ে গেল। আচ্ছা, আমার মোট উপযোগ দেখো তো বেড়েছে না আগের মতই আছে? তার চতুর্থ আপেলটা খেয়ে আমি বাড়তি কোনো উপযোগী পাই নাই। সো এটার মান কত? 0। স্যার এটা 25 হতো না? 95 থেকে 120। 5 আর 20 25। ও আচ্ছা, এটা 25 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে 25। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো 4 থেকে ভোগটা বেড়ে কত হলো? 5 একক। তার মানে আমরা আবারও আমাদের ভোগ বাড়িয়েছি কয় একক? 1 একক। কিন্তু দেখো তো আমাদের প্রান্তিক মোট উপযোগ এখানে কত হয়েছে? 120 থেকে কমে 100 হয়েছে। তাহলে আমি ভোগ এক পিস বাড়ালাম কিন্তু আমার মোট উপযোগ আগের মতো আছে? বেড়েছে না উল্টা কমে গেছে? কমে গেছে, রাইট? তার মানে এখানে আমি ভোগ এক পিস বাড়ানোর কারণে আমার মোট উপযোগ কমে গেছে। কত কমে গেছে? -20। কত কমে গেছে? -20। তার মানে আমার এখানে প্রান্তিক উপযোগ কত? -20। অর্থাৎ পঞ্চম পিস ভোগ করে আমি বাড়তি কোনো উপযোগ তো পাই নাই, উল্টা আগে যা পেয়েছিলাম ওইখান থেকে আমার উপযোগ কি হয়েছে? কমে গেছে। সো এটা -20, নেগেটিভ। ওকে, আমি এখানে ঋণাত্মক উপযোগ পেয়েছি। হ্যাঁ, এরপর আসো, যখন আমি আরো ভোগ বাড়ালাম 5 থেকে বাড়িয়ে 6 করলাম, এখানে কয় একক ভোগ বাড়লো? 1 একক। ফলে আমার মোট উপযোগ দেখো আরো কমেছে, রাইট? 100 ছিল, এখন কমে কত হয়েছে? 90। তার মানে এখানে কত? -10।
10। তার মানে এক একক ভোগ বাড়ানোর কারণে আমার মোট উপযোগ আরো হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ আমার কি হয়েছে, ঋণাত্মক। ওকে, তো এই যে এক্সাম্পলটা আমরা এখানে ইলাস্ট্রেট করলাম, এখানে আমাদের ভোগ কয় পিস করে বেড়েছে, তাহলে 1 পিস করে ভোগ বৃদ্ধি পেয়েছে। ফলে আমার মোট উৎপাদন কি আগের মতো আছে না চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, তাই না? যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু কি আমরা কি নাম দিচ্ছি, প্রান্তিক উপযোগ। ক্লিয়ার? ওকে, প্রান্তিক উপযোগ বের করা যাবে নাকি যাবে না? আমরা যদি ভোগ জানা থাকে, মোট উপযোগ জানা থাকে, এখান থেকে আমরা কি প্রান্তিক উপযোগ বের করতে পারবো? यस, এটা নির্ণয় করা কি অনেক ইজি। ওকে স্যার, আচ্ছা এখন প্রান্তিক উপযোগগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখো তো এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে, ভেরি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক এখানে আছে। সেটা কি? তুমি যদি দেখো যে প্রথমে যা পরেরটা কি তার চেয়ে কম, প্রান্তিক উপযোগ ফার্স্টে যা পরেরটা কি তার চেয়ে কম, তারপরে তারপর আরো কম, তারপর আরো কম, তারপর তাই না, কমতেছে না? আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যখন ভোগ বাড়াচ্ছি তখন আমাদের প্রান্তিক উপযোগ কি হচ্ছে, কমে যাচ্ছে, অর্থাৎ ক্রমহ্রাসমান হচ্ছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে কমতেছে, রাইট? ক্রমান্বয়ে কমতেছে, রাইট? এখানে তো 50 থেকে হুট করে কি -10 হয়েছে নাকি ক্রমান্বয়ে -10 হয়েছে? ক্রমান্বয়ে। তাহলে আমরা যখন ভোগ বাড়াতে থাকবো এক একক এক একক এক একক করে, আমরা কি দেখব যে আমাদের প্রান্তিক উপযোগটা কমতেছে। আমি ভোগ যতবার বাড়াচ্ছি প্রান্তিক উপযোগ ততবারই কি হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগের সম্পর্কটা কি ঋণাত্মক। ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগটা কি হয়, হ্রাস পায়। আর এই বিধিটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে, এটা কিন্তু আধ্যাত্মিক কোনো কথাবার্তা না, এটা একদমই রিয়েল লাইফ ওরিয়েন্টেড। সাপোজ আমরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, হ্যাঁ, তো আমরা প্রথম প্লেট বিরিয়ানি খেয়ে অনেক মজা পেলাম, তাই না? কত পেলাম, 50। এবার আসো, তো দ্বিতীয় প্লেট খেলে আমাদের মজাটা পাওয়া উচিত কত, 100। বাট আমরা কি 100 পেয়েছি বলো, 95 পেয়েছি। কেন বলো তো? ভাই তুমি খুবই ক্ষুধার্ত, ধর সারাদিন রোজা রেখেছো, ইফতারের সময় তুমি ফার্স্ট প্লেট বিরিয়ানিটা খেয়ে যে তৃপ্তিটা পাবা, দ্বিতীয় প্লেট বিরিয়ানিটা খেয়ে তুমি কি সেম তৃপ্তি পাবা নাকি প্রথমের চেয়ে একটু কম পাবা? তৃতীয় প্লেট খেলে আরো কম, চতুর্থটা খেলে হয়তো আর খেতে পারতেছো না, আর ভালোই লাগতেছে না, কোনো মজাই পেলা না, পঞ্চমটা খেলে খেতে উল্টা বমি করে দিবা, রাইট? তার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, মজা তো পেলে না, উল্টা আরো কি চলে আসতেছে, বমি চলে আসতেছে। তার মানে কি তোমার উপযোগ বা তৃপ্তিটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তো আমরা কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবা বা দ্রব্য, হ্যাঁ, আমরা যদি কন্টিনিউয়াসলি ভোগ বাড়াতে থাকি তাহলে যেটা হবে যে আমি যে প্রাথমিক উপযোগটা পেয়েছিলাম, অর্থাৎ প্রথম পিস ভোগ থেকে দ্বিতীয় পিসের উপযোগটা কি হবে না, প্রান্তিক উপযোগটা তা হবে না, তার চেয়ে কম হবে, তৃতীয় পিস আরো কম হবে। এভাবে আমি যতই ভোগ বাড়াবো আমার প্রান্তিক উৎপাদন ততই কমতে থাকবে, হ্রাস পাবে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। প্রত্যেকটা দেশের প্রতিটা পণ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য, হাতে গোনা কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে। ওকে, দ্যাটস ওয়াই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের ধারণাটা কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো তুমি যদি একজন ভালো উৎপাদক হইতে চাও, you should change the characteristics features of your product. And same product যদি তুমি বারবার বাজারে নিয়ে আসো বিক্রি করতে চাও, ক্রেতারা প্রথমবার ব্যবহার করলো ঠিক আছে স্যাটিসফাই, দ্বিতীয়বার করে একটু কম, তৃতীয়বার আরো কম, একটা সময় তারা কিন্তু এই প্রোডাক্টের প্রতি আগ্রহী হারায় ফেল। তোমার এই প্রোডাক্ট তারা কিনতেই যাচ্ছে, দেখলে উল্টা আরো দৌড়াবে, দৌড় হয়ে বোরিং হয়ে গেছে, রাইট? দ্যাটস ওয়াই ইউ শুড, মানে as a producer you should upgrade design characteristics features of your product and services, right? Okay, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পল থেকে আমরা খুব সহজেই প্রান্তিক উপযোগ পেয়ে গিয়েছি। যখন আমি প্রান্তিক উপযোগ বের করতে চাইবো তখন আমাকে ভোগ বৃদ্ধি করতে হবে কয় পিস করে, বেসিক্যালি এক পিস ভোগ বাড়ার কারণে যতটুকু উপযোগ বেড়ে যায় সেটা কি
প্রান্তিক উপযোগ। এক পিস ভোগ বৃদ্ধির ফলে যতটুকু মোট উপযোগ বাড়ে, রাইট? ধরো যদি বিষয়টা এমন হতো যে এখানে 1 না হয়ে 10, এখানে 2 না হয়ে ধরো 20, এটা 3 না হয়ে 30, 4 না হয়ে 40, 5 না হয়ে 50, 6 না হয়ে কি 60। এখন বলো আমি কয় পিস ভোগ করেছি? 10 পিস। ফলে আমি উপযোগ পেয়েছি কত? 50। আচ্ছা, আমি ভোগ করেছি কয় পিস? 20 পিস। ফলে আমি উপযোগ পেয়েছি কত? 55। আচ্ছা, তাহলে আমার ভোগ বৃদ্ধি পেল কয় পিস? 10 একক। ফলে উপযোগ বৃদ্ধি পেল কত? 45। এখন এই 45 কে আমি কি প্রান্তিক উপযোগ বলবো? না। ধরো না। এখন কিন্তু আর এই যে আমার মোট উপযোগ 45 বেড়েছে, এই 45 কে প্রান্তিক উপযোগ বলা যাবে না। কেন যাবে না? বিকজ 45 যে আমার বাড়লো মোট উপযোগ, এটা কয় পিস ভোগ বাড়ানোর কারণে? 10 পিস। 10 পিস। বাট আমরা প্রান্তিক উপযোগকে কাউন্ট করি বা আমরা বিবেচনা করি কয় পিস ভোগ বাড়া সাপেক্ষে? এক পিস ভোগ বাড়া সাপেক্ষে, রাইট? তাহলে আমার এখানে কি ভোগ 1 পিস বাড়লো না 10 পিস? তাহলে 10 পিস ভোগ বেড়েছে, তাই না? যার কারণে মোট উপযোগ বেড়েছে কত? 45। সো এই 45 কে আমরা প্রান্তিক উপযোগ বলতে পারবো না। তাহলে আমরা প্রান্তিক উপযোগ মানে কত কত বলবো? এই যে দেখো, আমার মোট উপযোগ যতটুকু বেড়েছে ততটুকুকে আমি ভাগ দিব কি দিয়ে? উৎপাদন যতটুকু বেড়েছে ততটুকু দিয়ে। তো দেখো আমার মোট উপযোগ বেড়েছে কত? 45। ওকে, এটাকে আমি ভাগ দিব, আমার ভোগ বেড়েছে কত? 10। ওকে, আচ্ছা আমি ব্র্যাকেট দিলাম না, ইকুয়াল এখানে কত হয়? 4.5। এই 4.5 হবে কি স্যার? প্রান্তিক উপযোগ। ওকে, তাহলে যখন ভোগ এক পিস করে বাড়তেছে তখন কিন্তু তুমি খুব সহজেই প্রান্তিক উপযোগটা পেয়ে যাচ্ছ, রাইট? কিন্তু ভোগ যদি এক পিস করে না বাড়ে, অন্য কোনো রকম ভাবে বাড়ে, তখন যতটুকু মোট উপযোগ বাড়লো ততটুকুকে প্রান্তিক উপযোগ বলা যাবে না। তখন আমরা প্রান্তিক উপযোগ বা এমইউ কিভাবে বের করব জানো? তখন এমইউ বের করার সূত্র হবে ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ওকে স্যার, আমরা এই ফর্মুলাটা দিয়ে প্রান্তিক উপযোগ বা এমইউ পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের ভোগ এক পিস করে না বেড়ে অন্য কোনো রকম ভাবে বাড়বে। যখন এক পিস বাড়বে তখন এই ফর্মুলার ধারে সামনেও যাওয়ার দরকার নেই। মোট উপযোগ যা বাড়ছে বা যা চেঞ্জ হয়েছে তাই কি প্রান্তিক উপযোগ। কিন্তু যদি আমাদের ভোগ এক পিস না বাড়ে, অন্য রকম করে বাড়ে, যেমন এখানে 10 পিস করে বেড়েছে, 5 পিস করেও বাড়তে পারে, 2 পিস করেও বাড়তে পারে, 200 পিস করেও বাড়তে পারে, অর্থাৎ এক পিস করে না বেড়ে অন্য যে কোনো রকম ভাবে যদি আমাদের ভোগ বাড়ে, তখন কিন্তু মোট উৎপাদন যতটুকু বাড়বে তাকে প্রান্তিক উৎপাদন বলা যাবে না। তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব কিভাবে? ডেল্টা টি। ডেল্টা টিউ মানে কি? মোট উপযোগের চেঞ্জ। এটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? ডেল্টা কিউ। ডেল্টা কিউ মানে কি? মোট ভোগের চেঞ্জ। এখানে ডেল্টা দ্বারা কি বোঝানো হয়? চেঞ্জ। ডেল্টা মানে কি? চেঞ্জ। তাহলে এখানে বলো, ধরো আমি যখন 20 পিস ভোগ করলাম, তাহলে আমার মোট ভোগ চেঞ্জ হলো কয় পিস? 10 পিস। আমার মোট উপযোগ চেঞ্জ হলো কত পিস? 45 পিস। তাহলে আমার ডেল্টা টিইউ কত? 45 ভাগ আমার ডেল্টা কিউ কত? 10 ইকুয়াল কত? 4.5। তাহলে দেখো এখানে যদি আমি দেখি, আচ্ছা এখানে আমার কত একক ভোগ চেঞ্জ হয়েছে? 10। আর এখানে মোট উপযোগ চেঞ্জ হয়েছে কত? 25। তাহলে ডেল্টা টিইউ কত? 25। আর ডেল্টা কিউ কত? 10। তাহলে আমি 25 কে ভাগ দিব কত দিয়ে? তাহলে কি হয়? 2.5। এখানে 0 কে ভাগ দিব কত দিয়ে? ইকুয়াল 0। এখানে -20 কে ভাগ দিব কত দিয়ে? ইকুয়াল -2। -10 কে ভাগ দিব কত দিয়ে? 10 দিয়ে, ইকুয়াল -1। ওকে স্যার, বুঝতে পেরেছো? ওকে, তাহলে খুবই সহজ, তাই না? আচ্ছা, ওকে, তো আমরা মোট উপযোগ কাকে বলে আমরা এখন বলতে পারবো। মোট ভোগ থেকে আমরা যে উপযোগটা পাই সেটার নামই কি? মোট উপযোগ। প্রান্তিক উপযোগ কাকে বলে আমরা বলতে পারবো।
এক একক ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ ধনাত্মক হতে পারে, 0 হইতে পারে, আবার ঋণাত্মকও হতে পারে। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি? আমরা যদি প্রান্তিক উপযোগকে নোটিস করি তাহলে আমরা দেখব যে প্রান্তিক উপযোগ অলওয়েজ, আচ্ছা এখানে একটা বিষয় হলো যে এইখানে কত হবে? প্রান্তিক উপযোগ কি 50 হবে? না। তো 50 কয় পিসের জন্য? 10 পিসের জন্য। তাহলে ভাগ দাও 10 দিয়ে, ইকুয়াল কত? 5। ওকে, এবার আসলে আমরা বলি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি। আমরা যদি প্রান্তিক উৎপাদনের দিকে নোটিস করি তাহলে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা ভোগ যত বাড়াবো আমাদের প্রান্তিক উপযোগটা ততই কমতে থাকবে, কমতে কমতে এক সময় 0 হবে। এরপরও যদি ভোগ বাড়াই প্রান্তিক উপযোগটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, এবং এটা প্রায় সকল পণ্যের ক্ষেত্রেই কি প্রযোজ্য। দ্যাটস ওয়াই এই যে ভোগ বাড়ালে প্রান্তিক উপযোগ কমে যায়, অর্থনীতির ভাষায় এই বিধিটাকে বা এই ক্যারেক্টারিস্টিকটাকে কি বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওকে, আচ্ছা এখন দেখো স্যার, যদি আমাদেরকে বলে উপযোগ অধ্যায়ে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো, ওকে ধরো এই যে এক্সাম্পলটা তোমাকে কি বললো? মোট উপযোগ রেখা অঙ্কন করো। আচ্ছা, তুমি কি মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারবা? ইয়েস। আচ্ছা, যদি তোমাকে বলে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, আচ্ছা তুমি কি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবা? ইয়েস। তাহলে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারবো এবং প্রান্তিক উপযোগ রেখাও অঙ্কন করতে পারবো। আচ্ছা, আমরা যদি মোট উপযোগ রেখা আঁকতে চাই, ওকে আচ্ছা বলো তো এই যে মোট উপযোগটা কার উপর ডিপেন্ডেন্ট? ভোগের সাথে। সো আমরা ভোগটাকে ভূমি অক্ষে দেখাবো আর মোট উপযোগটা দেখাবো কোথায়? লম্ব অক্ষে। তাহলে প্রতি ভোগের বা প্রতি একক ভোগের বিপরীতে আমি যদি মোট উপযোগটাকে প্রেজেন্ট করি এবং তাদের সংমিশ্রণ বিন্দুগুলোকে সংযোগ করে একটা রেখা আঁকি, ওই রেখাটার নাম হয়ে যাবে কি স্যার? মোট উপযোগ রেখা। ওকে, আবার আমি প্রান্তিক উপযোগ রেখা যদি আঁকতে চাই তো আমরা মোট মানে প্রান্তিক উপযোগটা কার উপর ডিপেন্ড করতেছে? ভোগের উপর। আমরা ভোগের এককটা কোথায় দেখাবো? ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে কাকে দেখাবো? প্রান্তিক উপযোগ। তো ভোগের বিপরীতে আমরা যদি প্রান্তিক উপযোগটাকে প্রেজেন্ট করি এবং এদের সংমিশ্রণ বিন্দুগুলোকে সংযোগ করে রেখা আঁকি, ওই রেখাটার নাম হয়ে যাবে কি? প্রান্তিক উপযোগ রেখা। ওকে, চলো আমরা দেখি। আচ্ছা স্যার, এখন আমরা যেটা করব, এখন আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। ওকে, আচ্ছা তো দেখো এখানে একটা एग्जांपल যেটা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, যে আমরা এখানে ভোগ এক পিস করে বাড়িয়েছি। ওকে, ফলে আমরা কি পেয়েছি? প্রান্তিক উপযোগ। এবং কোশ্চেনের মধ্যে কি দেয়া আছে? মোট উপযোগ। তো আমরা এখন কি করতে চাই বলো তো? মোট উপযোগ রেখা অঙ্কন করতে চাই। তো আমরা যদি মোট উপযোগ রেখা আঁকতে চাই আমাদের কয়টা তথ্য দরকার বলো? দুইটা। একটা কি? ভোগ। আচ্ছা, এই যে ভোগ দেয়া আছে এবং এই ভোগগুলোকে আমরা কোথায় বসাবো? ভূমি অক্ষে। দেখো এখানে সাপোজ আমরা একটা কোণ আঁকলাম। অলওয়েজ আমরা এই কাজটাই করব, একটা কোণ আঁকবো। তো কোণের ভূমি অক্ষকে আমরা কি বলবো বলো তো? ভোগ একক, রাইট? আর লম্ব অক্ষকে আমরা কি বলবো? মোট উপযোগ। আচ্ছা, এই লম্ব অক্ষকে আমরা বলবো মোট উপযোগ, রাইট? এখন বলো তো আমার ভোগ মোট কয় পিস? 6। আচ্ছা, আমরা সমান 6টা ভাগে ভাগ করে দিই। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ওকে, আমরা আমাদের ভোগগুলোকে দেখালাম। ওকে, এবার লম্ব অক্ষে আমরা কাকে দেখাবো? মোট উপযোগ। তো তোমরা মোট উপযোগের দিকে একটু তাকাও। যে স্যার মোট উপযোগের মধ্যে সর্বোচ্চ কত বলো তো? 120। সর্বনিম্ন কত? 50, রাইট? 50 থেকে 120 এরকম। আচ্ছা, তুমি 50 থেকে স্টার্ট করতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো
যেমন আমরা 0 থেকে 120 পর্যন্ত যাব, হ্যাঁ? তো আমরা ডিফারেন্স নিতে পারি কত করে? ধরো আমরা 20 করে ডিফারেন্স নেব, হ্যাঁ? তাহলে এখানে হলো 20, দেন 40, দেন 60, দেন 80, দেন 100, দেন 120। ওকে, তো আমরা 20 করে কি করলাম? ব্যবধান নিলাম। ওকে ফাইন, এবার আসো আমরা একটু পয়েন্টগুলো ফাইন্ড আউট করি। তো আমাদের ভোগ যখন 1, তখন মোট উপযোগ কত? 50। 50 মানে কি? 40 আর 60 এর মাঝামাঝি, এই যে এটা হলো 50, রাইট? তাহলে আমরা সংমিশ্রণ বিন্দুটাকে বের করলাম, এই যে এটা হলো সংমিশ্রণ বিন্দু বা সংযোগ বিন্দু বলা যায়, সংমিশ্রণ বিন্দুও বলা যায়। ওকে, এরপরে আসো যখন আমাদের ভোগ 2, তখন মোট উপযোগ কত? 95। ওকে, 95, রাইট? 80 আর 100 এর মাঝখানে কত? 90। এটা কি 90? আচ্ছা, 90 আর 100 এর মাঝখানে কি? 95। তার মানে এই যে এটা পেলাম 95। ওকে, আচ্ছা তাহলে 95 এই বিন্দুটা আমরা পেলাম, সংযোগ বিন্দু, রাইট? আচ্ছা, এরপরে আমাদের ভোগ যখন 3, মোট উপযোগ কত? 120। এই যে 120 দেয়া আছে, আর এখানে কত? 3। এটা হলো আমাদের সংযোগ বিন্দু, রাইট? আচ্ছা, এরপরে বলো যখন আমাদের ভোগ 4, মোট উপযোগ কত? সরি 120। তাহলে 4 120, রাইট? এই যে এই বিন্দুটা, রাইট? এই দুইটা বিন্দু একই হচ্ছে না? 3 পিস ভোগ করেও মোট উপযোগ 120, 4 পিস ভোগ করেও মোট উপযোগ 120। ওকে, আমরা যখন 5 পিস ভোগ করতেছি মোট উপযোগ কত? 100, তাই না? আচ্ছা, তাহলে এই যে এটা হলো 100, এটা হলো 5 পিস ভোগের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, যখন আমরা 6 পিস ভোগ করলাম তখন মোট উপযোগ কত? 90। আচ্ছা, 90 মানে কোনটা? এই যে এটা 90 ছিল, রাইট? আচ্ছা, এটা হলো 6 পিস ভোগের ক্ষেত্রে। ওকে, আমরা কি সংযোগ বিন্দুগুলো পেয়েছি? এখন চাইলে এগুলোর নামও দিতে পারো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, অনেকে নাম দেয়, দিতে পারো। এবার আমরা কি করব? আমরা বিন্দুগুলোকে যোগ করব, হ্যাঁ? আর মনে রাখবা ইকোনমিক্সের সবগুলো রেখা বাঁ থেকে ডানে কাউন্ট করতে হবে। তুমি রেখাগুলোকে কিভাবে চিন্তা করবা? বাঁ থেকে ডানে। ধরো আমি একটা কিছু লিখতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, আমি কি ডান থেকে শুরু করে বামে যাব? না, আমরা বাঁ থেকে স্টার্ট করে ডানে যাব। সো অর্থনীতিতে তুমি যত গ্রাফ আঁকবা, যত গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবা, সবগুলো রেখার ডিরেকশনটা কি হবে? বাঁ থেকে ডানে। ওকে, আমরা বাঁ থেকে স্টার্ট করি। আমরা এখন বিন্দুগুলোকে সংযোগ করব খালি হাতেই, তবে আবার যেন নাগিন নাগিন না হয়, হ্যাঁ? একদম সুন্দর করে, যতটা মানে স্ট্রেইট করে করা যায়, বাট আই থিংক স্কেল দিয়ে না করে হাত দিয়ে করাই বেটার, অথবা স্কেল দিয়েও করতে পারো, ব্যাপার না। হ্যাঁ, এটা আমি সংযোগ করতেছি, দেখো। এরপরে কি হবে? এটা 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 হলো, বুঝছো তো? এখন তুমি কি করবা জানো? যে নিচের রেখাটাকে একটু নিচের দিকে নিয়ে যাবা, উপরেরটাকে একটু নিচের দিকে নিয়ে যাবা, মানে একটু বাড়তি করবা আর কি। তাহলে এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটার নাম কি? টিইউ রেখা। কি নাম? টিইউ রেখা বা টোটাল ইউটিলিটি কার্ভ, টোটাল ইউটিলিটি রেখা, বুঝেছো? বা মোট উপযোগ রেখা। তাহলে মোট উপযোগ রেখা অঙ্কন করতে বললে করা যাবে নাকি যাবে না? সহজ না কঠিন? অনেক ইজি, রাইট? আচ্ছা, এখন আমরা কি অঙ্কন করব বলো তো? প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তো তোমরাই বলো স্যার, মোট উপযোগ রেখা আমি যেভাবে অঙ্কন করেছি, প্রান্তিক উপযোগ রেখাটা আমি কি করব? সেম ভাবে অঙ্কন করব। জাস্ট ডিফারেন্সটা কি? লম্ব অক্ষে আমি মোট উপযোগ দেখিয়েছিলাম টিইউ রেখা পাওয়ার জন্য, আর এমইউ রেখা পাওয়ার জন্য আমি লম্ব অক্ষে কাকে দেখাবো? প্রান্তিক উপযোগকে দেখাবো, রাইট? ওকে, তো দেখো সেম ভাবে আমরা কি করলাম? একটা কোণ আঁকলাম, ওকে? ও এক্স ও ওয়াই। তো এখানে ভূমি অক্ষে কাকে দেখাবো? ভোগ। আচ্ছা, আমরা এখানে লিখলাম ভোগ। আর লম্ব অক্ষে কাকে দেখাবো? প্রান্তিক
উপযোগ। ওকে স্যার, আমরা প্রান্তিক উপযোগকে লম্বে দেখালাম এখানে ভোগ। তো আমাদের ভোগ কত পিস? 6 পিস। তাহলে 1 2 3 4 5 6। মানে স্কেলিং যখন করবা মোটামুটি মানে যেন প্রতিটা ঘরের ব্যবধান ইকুয়াল হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6। ওকে, এবার আমরা লম্ব অক্ষে কাকে দেখাবো স্যার? প্রান্তিক উপযোগ, তাই না? একটু প্রান্তিক উপযোগের দিকে তাকাও। এখানে সর্বনিম্ন কত? -10 আর সর্বোচ্চ কত? 50। আচ্ছা, তার মানে আমার এটা কিন্তু মাইনাসে চলে যাবে, রাইট? নিচের দিকেও যাবে, তাই না? আচ্ছা, যেহেতু এটা নিচে যাবে তো একটু মানে চিত্রটার মধ্যে আমার একটু কারেকশন আনতে হবে। স্যার সর্বনিম্ন -20 না -10 না, -20 না -10 শূন্যর নিচে যাবে 10, 10 এর নিচে যাবে 20। হ্যাঁ -20 শিখেছি। আচ্ছা, যেহেতু নেগেটিভ আমি চিত্রটাকে কারেকশন করে নিলাম। যেহেতু এটা নেগেটিভ প্লিজ তাহলে আমাকে নিচে যেতে হবে, কারণ মানে এটাও কিন্তু y। হ্যাঁ, এই পুরোটাই কিন্তু y। তো এই জিরোর উপরের অংশটুকু কি পজিটিভ আর জিরোর নিচের অংশটুকু কি নেগেটিভ। ওকে, তাহলে আমার পজিটিভ অংশে সর্বোচ্চ কত আছে? 50। তো ধরুন আমরা এইভাবে দিতে পারি। আচ্ছা, আগে আমি ভূমি অক্ষেরটা দেখাই। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ওকে, এবার আমি লম্ব অক্ষে দেখাবো। হ্যাঁ, লম্ব অক্ষে আমাকে সর্বোচ্চ কত দেখাতে হবে? 50। আচ্ছা, আমরা 10 করে দেখাবো। यस স্যার 10 20 20 30 40 50। 10 20 30 40 50। ওকে, আর এটা তো পজিটিভ, রাইট? এই মানগুলো সব কি পজিটিভ মান। এখন আমার কি সবই পজিটিভ নাকি নেগেটিভও আছে? তাই না, প্রান্তিকে নেগেটিভও আছে। আচ্ছা, তো আমরা নিচের দিকে যাই। 10 20 এর জন্য -10, এটা কি -20। ওকে স্যার, यस স্যার। এবার আমরা জাস্ট পয়েন্টগুলোকে ফাইন্ড আউট মানে সংমিশ্রণ বিন্দুগুলোকে আমরা প্লট করব। ওকে, তো দেখো ফার্স্টে আমাদের ভোগ 1 পিস, তখন প্রান্তিক উৎপাদন কত? 50। তাহলে এই বিন্দুটা রাইট পেয়ে গেলাম। এরপরে আসো ভোগ যখন 2, প্রান্তিক কত? 45। 45 মানে কি 40 আর 50 এর মাঝামাঝি, এইটা রাইট? স্যার এগুলো 100% একুরেট হওয়া জরুরি না, যতটা সম্ভব একুরেট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যখন আমাদের ভোগ 3 তখন আমাদের প্রান্তিক উপযোগ কত? 25। 25 মানে কি বলো তো? 20 আর 30 এর মাঝামাঝি, তার মানে এটা এই যে রাইট। আচ্ছা, এরপর দেখো যখন আমাদের ভোগ 4 তখন আমাদের প্রান্তিক উপযোগ কত? 0। তার মানে এটাই, এই বিন্দুটাই যে ভোগ 4 আর প্রান্তিক কত? 0, এটা। ওকে, যখন আমাদের ভোগ 5 তখন প্রান্তিক উপযোগ কত? -20। আচ্ছা, তাহলে যখন 5 তখন কত? -20। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এক কাজ করি, এটাকে 110 দেই আর এটাকে আমরা 100 দিই। হ্যাঁ, তো এটা যদি 110 হয় তাহলে এখানে হবে -10, মানে চিত্রটা সুন্দর করার জন্য আর কি। আর এটা হবে কত? -20। ওকে, আচ্ছা, তাহলে আমরা যখন 5 পিস ভোগ করলাম তখন প্রান্তিক উপযোগ কত? -10। আচ্ছা, তাহলে এটা হলো 5 যখন, তখন কি স্যার? -10, তার মানে এই বিন্দুটা। ওকে, আর যখন আমি ভোগ করতেছি 6 পিস তখন আমার প্রান্তিক উপযোগ কত? -20। তাহলে -20 আর হলো এখানে কত? 6, এই যে এই বিন্দুটা। সেটা 90 দিতেন। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো? यस স্যার। আচ্ছা, ও এখানে হ্যাঁ, লাস্টেরটা এখানে 10 পিস কমেছে না? হ্যাঁ, পরেরটা তো আবার 10 পিসই করব। হ্যাঁ, ও সরি, এটা 90 দিব। হ্যাঁ, হ্যাঁ, 90, হ্যাঁ। আচ্ছা, এটা 90, তাহলে -20। ওকে, জি স্যার।
আচ্ছা, তো এইভাবে মানে এটা তো কোশ্চেনে দেয়া থাকবে, হ্যাঁ। মোট উপযোগ কিন্তু তোমাকে বের করতে হবে না, ভোগ আর মোট উপযোগ দিয়ে দিবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে কি প্রান্তিক উপযোগ। ওকে, আচ্ছা এখন আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এই বিন্দুগুলোকে চাইলে তুমি নাম দিতে পারো এ বি সি ডি ই এফ। ওকে, পাঁচটার নাম দিলেন না? এটা দেই নাই। আচ্ছা ই, এটা হলো কি এফ, এটা কি জি বিন্দু। ওকে, তো আমরা এখন কি করব, এই বিন্দুগুলোকে সংযোগ করব। হ্যাঁ, এ বিন্দু বি সি ডি। আচ্ছা ডি বিন্দু কোনটা? এটা এটা হলো ই বিন্দু আর এটা হলো এফ বিন্দু, আগেরটাই ঠিক ছিল। এখন আসো তাহলে আমি এটার সাথে এইভাবে 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 রেখাগুলো যোগ করলাম না। এখন তুমি চাইলে এটাকে একটু উপরে দিতে পারো, এটাকে একটু নিচে নামায় দিতে পারো। এই রেখাটার নাম কি রেখা? এমইউ রেখা, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি কার্ভ বা প্রান্তিক উৎপাদন রেখা। ওকে স্যার, তাহলে আমরা কি প্রান্তিক উৎপাদন রেখা আঁকতে পারলাম? এই কঠিন কিছু? আচ্ছা এখন আমি একটা মানে একটা আইকিউ টেস্ট নেব। ওকে, যেটা বেশ অনেকবার বোর্ড কোশ্চেনে এসে। ওকে, দেন আমরা এই উপযোগের অংশটাকে শেষ করে দিব। ওকে, আই থিংক এখন উপযোগ কাকে বলে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই আছে। প্রাথমিক উপযোগ কাকে বলে, মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে? স্যার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের চিত্র নাই? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ মানেই তো এই যে এটা প্রান্তিক উপযোগ মানেই তো ক্রমহ্রাসমান। তুমি যখনই প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবা, দেখো এটার এই যে ডান দিক থেকে বাঁ দিকে কি হয়ে গেছে? নিম্নগামী। বাঁ থেকে ডানে নিম্নগামী হয়েছে। তার মানে দেখো আমরা সবসময় রেখাটাকে কিভাবে কল্পনা করি বলতো? বাঁ থেকে ডানে। তো বাঁ থেকে ডানে যদি ঊর্ধ্বগামী হয় তার মানে ক্রমবর্ধমান, বাঁ থেকে ডানে যদি নিম্নগামী হয় তার মানে কি? আর বাঁ থেকে ডানে যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তার মানে স্থির। তাহলে তুমি দেখো এখানে বাঁ থেকে চিন্তা করো, প্রতিবারই বিন্দুগুলো ডান দিকে নেমে গেছে, বাঁ থেকে ডানে কি হয়েছে? নিম্নগামী হয়েছে। তার মানে কি প্রান্তিক উৎপাদন সবসময় কি ক্রমহ্রাসমান, তাই না? কিন্তু তুমি যদি স্যার মোট উৎপাদনের দিকে তাকাও, দেখো মোট উৎপাদন রেখাটা ফার্স্টের দিকে কি ছিল? এই পর্যন্ত ডান দিকে ঊর্ধ্বগামী। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? তুমি তো বাঁ থেকে ডানে চিন্তা করো, তাহলে এই বাঁ থেকে ডানে এই পর্যন্ত রেখাটা কি ঊর্ধ্বগামী না? তার মানে এখানে ক্রমবর্ধমান। আবার এতটুকুর কথা যদি চিন্তা করো, এইখানে রেখাটা কি ভূমি অক্ষের সমান্তরাল না? তার মানে এতটুকু অংশে মোট উৎপাদন মোট উপযোগটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে চিন্তা করো, রেখাটা ডান দিকে ক্রমহ্রাসমান হয়েছে, রাইট? বা ডান দিকে নিম্নগামী হয়েছে। তার মানে এখানে মোট উপযোগটা কি ক্রমহ্রাসমান। তার মানে মোট উপযোগ ফার্স্টের দিকে ক্রমবর্ধমান, এরপরে কি স্থির, তারপরে কি ক্রমহ্রাসমান। কিন্তু প্রান্তিক উৎপাদন উপযোগটা অলওয়েজ কি ক্রমহ্রাসমান। এর জন্যই বলা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ওকে স্যার, তো চলো আমরা আইকিউ টেস্টটা করি। তো স্যার এখানে দেখো কিছু মিসিং ফিগার দেয়া আছে, যে বক্স, এগুলো হলো মিসিং ফিগার, রাইট? তো তোমরা ক্যালকুলেটর নিয়ে এগুলো ক্যালকুলেট করতে পারো যে এই মিসিং ফিগারগুলো কি হবে, আমরা সেটা ফাইন্ড আউট করব। আচ্ছা স্যার দেখো প্রথম পিস ভোগের মোট উপযোগ কত? 500। তো আমরা জানি প্রথম পিস ভোগের যেটা মোট উপযোগ সেটাই কি হবে? প্রান্তিক উপযোগ। তার মানে এখানে আমরা কত বসাবো? 500। ওকে, এবার আসো আমাদের ভোগ বৃদ্ধি পেয়েছে কয় পিস? 1 পিস। ফলে আমাদের মোট উপযোগ আগে যা ছিল এখন কি তা আছে? কত বেড়েছে? 470। তার মানে দ্বিতীয় পিস ভোগের প্রান্তিক উপযোগ কত হবে? 470। ওকে, এবার আসো তৃতীয় পিস ভোগের মোট উপযোগ কত মিসিং আছে? আচ্ছা আমরা জানি দ্বিতীয় পিস ভোগ আর তৃতীয় পিস ভোগ, মানে আমরা তৃতীয় পিস ভোগ থেকে মাইনাস করব কাকে? তৃতীয় পিসের মোট উপযোগ যা, সেখান থেকে আমরা মাইনাস করব কাকে? দ্বিতীয় পিসের মোট উপযোগকে। তাহলে আমরা কি পাবো বলো তো? তৃতীয় পিসের প্রান্তিক উপযোগ। তোমরা একটু জিনিস খেয়াল করো, যেমন দ্বিতীয় পিসের মোট উপযোগ কত ছিল? 970। প্রথম পিসের মোট উপযোগ কত? 500। তো আমি 970 থেকে মাইনাস করেছি কাকে? 500 পেয়ে গেছি কত? 470, রাইট? আর 470 কে আমি যদি 500 এর সাথে যোগ করি পাবো কাকে? 980, তাই না বলো?
আচ্ছা তাহলে এখন যে ফিগারটা মিসিং আছে, হ্যাঁ, তার মানে আমি তৃতীয় পিসের বা তৃতীয় পিস ভোগের মোট উপযোগ বা 3 পিস ভোগের মোট উপযোগ যা, তা থেকে যদি 2 পিস ভোগের মোট উপযোগকে বাদ দিই তাহলে আমি তৃতীয় পিসের কি পাচ্ছি? প্রান্তিক উপযোগ। আবার আমি কিন্তু এভাবে বলতে পারি 2 পিসের মোট উপযোগের সাথে আমি যদি তৃতীয় পিসের প্রান্তিক উপযোগকে যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব? 3 পিসের মোট উপযোগ। 2 পিসের মোট উপযোগ কত? 970। এটার সাথে আমি 3 পিসের প্রান্তিক উপযোগ কত? 400। এটাকে কি করব? যোগ করব। মানে এটা থেকে এটাকে মাইনাস করলে এটা হয়, তাহলে এটার সাথে এটাকে প্লাস করলে কি হবে? এটা হবে, তাই না? তার মানে এখানে কি হবে? 970 যোগ 400 ইকুয়াল কত? 1370। এবার তুমি প্রুফ করতে পারো 1370 থেকে 970 মাইনাস করো, কত? অথবা এইভাবেও চিন্তা করতে পারো আমার ভোগ বাড়লো কয় পিস? এক পিস, তাই না? আমার মোট উপযোগ আগে কত ছিল? 970, এখন হলো কত? 1370, তাহলে বাড়লো কত? 400। বুঝেছো? গুড। আচ্ছা এখন দেখো তুমি আবারও ভোগ কয় পিস বাড়িয়েছো? তোমার মোট উপযোগ আগের মতো আছে, তাহলে প্রান্তিক উপযোগটা কি? 0, রাইট? আচ্ছা ওকে, তো এখানে আমরা আবার কি করব? এই যে 4 পিসের মোট উপযোগ এটার সাথে আমি যদি পঞ্চম পিসের প্রান্তিক উপযোগকে যোগ করি তাহলে আমি 5 পিসের মোট উপযোগ পেয়ে যাব। মানে এটা থেকে বা এটা থেকে এটাকে মাইনাস করলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে এইটা থেকে এটাকে মাইনাস করলে এটা পাওয়া যাবে। তার মানে আমি এটার সাথে এটাকে প্লাস করলে কি পাবো? এটা পাবো, ওই আগেরটার মধ্যে। তাহলে 1370 এর সাথে আমি যোগ করব কত? 200। যোগ করব কত? মাইনাস 200। তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? তাহলে এখানে কত হয়? 1170। তাহলে তুমি দেখো এই যে এইভাবে যদি আমরা চিন্তা করি, আমার ভোগ বেড়েছে 1 পিস, মোট উপযোগ কমেছে কত? 1370 ছিল, এখন 1170, কমেছে কত? 200, তার মানে -200। ওকে স্যার।